শাকিব খানের কথাই বলি, দেখেন ওনাকে কিন্তু আমি কোনোদিনও কোনো বিতর্কে দেখিনি। প্রিয়তমা হলো, রাজকুমার হলো, তুফান হলো, একটার পর একটাকে ছাপাই যে আর একটা হিট করছে, তখন যখন তাকে নিয়ে বদনাম করে আমি তো ওখানে কিছুই না। অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা। বহুদিন পর। বহুদিন মানে বহুদিন পর। বহুদিন পর। হ্যাঁ, ভালো যে আপনার নতুন মুভি আসছে, এই সুবাদে দেখাটা হলো। আমি আসলে আপনার মুভির গল্প জানতে আসছি, বলেন তো কি অবস্থা? আগামী 12 তারিখ তো রিলিজ। 12 তারিখে রিলিজ। তো আমাদের মুভির গল্প তো আমরা ইতিমধ্যে আমাদের একটা প্রেস কনফারেন্স হয়ে গেছে, সো আমরা অনেকেই জানি যে ওপার বাংলা এবং এপার বাংলার একজন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আমাদের এই মুভিতে কাজ করছেন প্রোটাগনিস্ট হিসেবে। তো আমাদের গল্প তো হচ্ছে একটা রকস্টারের জীবনের গল্প। আর রকস্টারদের তো আসলে জীবনযাপন নানান রকম হয়, তাদের আশেপাশে কেন্দ্র করে নানান ধরনের মানুষ থাকে এবং কোনো সময় ফ্যামিলি ইম্পর্টেন্ট, কোনো সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইম্পর্টেন্ট, হয়তো বা তার আশেপাশের কলিগরা জীবনে জরুরি। তা বাদেও হয়তো বা প্রত্যেকটা মানুষই আসলে হয়তো বা জীবনে চায় কি যে নিজের জীবনে যখন দীর্ঘ সময় কাজ করতে করতে একরকম উপলব্ধি আসে একটু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে। তো সমস্ত কিছুকে কেন্দ্র করেই আসলে গল্পটা। আমরা এই যে বাণিজ্যিক ঘরানার মুভি বলি না, পরমব্রত হচ্ছে বাণিজ্যিক ঘরানার মুভি, তাকে খুবই কম দেখি, তার মুভিগুলো একটু অন্যরকম। আপনারও হচ্ছে যে মানে ওই অর্থে আমরা বাণিজ্যিক ঘরানার মুভিতে দেখি নাই। লাল মোরগের ঝুঁটি, পটু, তারপরে আলফা, চন্দ্রাবতীর কথা তো একদমই ইতিহাস নিয়ে, মানে ওইটা তো তার সঙ্গে যে কাজের অভিজ্ঞতা, মানে এটা কেমন ছিল? অভিজ্ঞতা আমি আসলে কাজটা করতে যাবার আগেই আসলে অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ আমরা তো জানি যে এই ছবিটা আসলে একদম কোভিডের আগ দিয়ে ছবিটা শুটিং করা হয়েছে। তারপরে তো কোভিডই আমাদের জীবন থেকে 2-3 বছর চলে গেল, 3 বছরের কাছাকাছি। একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আমার আলফাও যদি আমি বলি যে আমি শুট করেছিলাম 14 শেষে, এটা রিলিজ হতে হতে বেশ খানিকটা সময় নিয়েছে। তো আমি আসলে আলফা শেষ করার সাথে সাথেই চন্দ্রাবতী কথা এবং একাধারে লাল মোরগের ঝুঁটি শুটিং শেষ করি। তো আমার আসলে রিলিজ এবং শুটিং করা দুটার অভিজ্ঞতা কিন্তু খুবই ডিফারেন্ট, এবং ইতিমধ্যেই মানে আমাদের আশেপাশে যারা ফ্রেন্ডস অ্যান্ড কলিগ আছে জানে যে আমার কোনো এক্সপেরিয়েন্সও ছিল না, আমার কোনো প্ল্যানও ছিল না। তো সেই সময় যখন আজব কারখানা আসে তখন আমার শুটিংয়ে যাবার আগেই নার্ভাসনেস কেন ছিল, কারণ আমি না কোনোদিনও ওনার মতন একজন এত বড় মাপের অভিনেতার সাথে স্ক্রিনটা শেয়ার করিনি। আর আমার সাথে নাটকও কম করা হয়েছে, তো আসলেই করা হয়নি। তো পরে যখন এটার জন্য একটা অনেক বড় নার্ভাসনেস কাজ করছে এবং মানে একটু টেনশনই ছিলাম আসলে। তো তারপরে যখন কাজ করা স্টার্ট করে দিয়েছি তখন আসলে আর উনি কত বড় সুপারস্টার, বা আসলে কি ওনার ব্যক্তি জীবন বলতে আমি যদি বলি মানে অ্যাজ এ হিউম্যান বিইং উনি যেরকম, ওনার কথাবার্তা, ওনার সাথে সময় পার করা, এটা খুবই মানে ওই জায়গাটা ভাবারই কোনো সুযোগ নেই যে আমার টেনশন লাগছে কি আমি নার্ভাস বোধ করছি। সো খুবই ভালো অভিজ্ঞতা। আপনার খুব বেশি মুভি না হলেও একদম কম না এই অল্প সময়ের মধ্যে। এক একটা মুভিতে আপনার এক এক রকম ক্যারেক্টার দিচ্ছে। যেমন আপনার একটা ক্যারেক্টার আমার খুব মনে আছে, সেটা হচ্ছে লাল মোরগের ঝুঁটিতে খুবই ছোট্ট ক্যারেক্টার, কিন্তু ওইটা কিন্তু খুবই হৃদয় স্পর্শ করা ক্যারেক্টার। আবার চন্দ্রাবতীর কথাতে আপনার পুরোটা জুড়েই প্রায় আপনি। এই আজব কারখানায় আপনার ক্যারেক্টার নিয়ে একটু বলেন, মানে এখানে ক্যারেক্টারটা। আজব কারখানায় হচ্ছে কি আমার ক্যারেক্টারটা একটা হচ্ছে কি প্রোগ্রাম প্রোডিউসার। তো আমরা তো জানি যে চ্যানেলগুলো কি হয়, প্রোগ্রাম প্রোডিউসারদের অ্যাক্টিভিটিস কি, আমার ছবিটাতে ঠিক সেটাই ছিল যে একজন রকস্টারকে নিয়ে আমার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা একটা শো। সো সেই শোটার সুবাদে আমরা তো জানি যে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন রকস্টার তো রকস্টারই, তা বাদেও একজন আর্টিস্টকে নিয়ে একটা প্রোগ্রাম সাজিয়ে সেটা যদি একাধিক দিনের জন্য হয় সেটাকে এক্সিকিউট করতে কত রকম হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমার জার্নিটা আসলে এরকমই যে আমি একজন রকস্টারকে নিয়ে মুভ করছি, যিনি কিনা একদম দেশের জনপ্রিয় রকস্টার, তাকে নিয়ে আমি একদম তার পুরো মানে চাকচিক্য জীবন থেকে মানে বের হয়ে ঢাকা শহরের সমস্ত আধুনিকতার বাইরে আমি তাকে একদম একটা মানে রিমোট এরিয়ায় শিফট করে তাকে নিয়ে আমার কিছুদিন কাজ করতে হয়েছে। তো একজন রকস্টারকে শিফট করা মানে কিন্তু শুধু রকস্টার না, তার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তার লাইফস্টাইল এক এক রকম থাকে, তার ব্যক্তিগত জীবন থাকে, সব কিছু মিলে। তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জই ছিল। আর আমি তো আসলে তো আর আমি ব্যক্তি জীবনের প্রোগ্রাম প্রডিউসার না, তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করেছি। তো আমার ডিরেক্টর যে স্বপ্নম ফেরদৌসী আপু, উনিও যেহেতু দীর্ঘ সময় এটা করেছে এবং ওনার ব্যক্তিগত জীবনেও এরকম অভিজ্ঞতা আছে, সো এই জিনিসটা আমাকে চরিত্রটা ধারণ করতে
অনেক বেশি হেল্প করেছে আর কি। এই যে মডেলিং জগতে এখন ডাক একটু কম, যে সবাই ভাবে আপনি অভিনয়ে শিফট করছেন, আসলে তো তা না। আমার মডেলিং করতে করতে যখন আসলে এই অভিনয়ও যেহেতু আমি পাশাপাশি করে গেছি, অভিনয় আসলে টাইমটা বেশি দিতে হয়। আবার আরেক রকমও একটা মানে কথা প্রচলিত আছে, যদিও এটা একদমই সত্য না, যে অনেকেই আমি যখন ফটোশুট বা র্যাম্পের কাজ করা অনেক মানুষের সাথে যখন এখানে ওখানে দেখা হয় কোনো রেস্টুরেন্টে বা কোনো গেট টুগেদারে, তো তখন যখন বলি যে আমাকে কাজে ডাকো না কেন, তখন তারা বলে যে তুমি তো অভিনয়ে শিফট করছো। তো ওরা ধরেই নেয় যে স্বাভাবিকভাবে মডেল থেকে কেউ অভিনয়ে শিফট করলে তারা আসলে র্যাম্পটা করে না, কিন্তু আমি কিন্তু দীর্ঘ সময়ই এটা করেছি বা করি এখনো। এখন আসলে র্যাম্পটা করা খুবই কম হয় বিকজ অফ ভালো ভালো শোগুলোতে আমরা জানি যে কাজের প্যাটার্নও অনেক চেঞ্জ হয়েছে, আর আমি তো শোগুলো করতেই চাই ভালো ভালো, যেগুলো রিনাউন্ড শো, আজরাপু এত বড় বড় শো অর্গানাইজ করে, তো সেগুলোতে না অনেক টাইম দিতে হয়। সাপোজ রিহার্সালে যেতে হয়, ড্রেস মেজারমেন্ট, তারপরে কষ্ট তো মডেলদের, মানে মডেলিং করা কিন্তু অনেক কষ্টের বিষয়। আমরা যেটা স্ক্রিনে দেখি বা ছবিতে দেখি, আমার কাছে ইন সাম এক্সটেন্ট মনে হয় এটা অভিনয়ের থেকে মডেলদের আরো অনেক বেশি হার্ডওয়ার্কিং। আমরা যেভাবে বলে থাকি যে বাণিজ্যিক ঘরানার মুভি, সেই ঘরানার মুভিতে আপনাকে আসলে দেখি না কেন? ডিরেক্টর যদি মনে করে যে সে এই চরিত্রের জন্য পারফেক্ট, তখনই তো আসলে আমার কাছে ফোনটা আসে। আমার তো দায়িত্ব আসলে আমাকে যারা ডাক দিবেন তাদের যদি কাজটা আমার পছন্দ হয়, ওই ডাকে সাড়া দিয়ে আমার কাজটা করতে চাও, রাইট? তো আমাকে যেহেতু প্রথমে থেকে শুরু হয়েছে যখন আলফা, চন্দ্রপতির কথা, লালমোরগের জুটি, আমি যদি আজব কারখানা পর্যন্ত টিল বলি, তো এর আগে মৌয়াপুর একটা শর্ট ফিল্ম ছিল, ওটা অনেক আলোচিত ছিল, কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি। যেমন আমি কিন্তু দুটো ছবি করেছি, একটা হচ্ছে ক্যাসিনো আর একটা হচ্ছে লাল শাড়ি। তো আমি করতে যাওয়ার পরে দেখলাম কি আসলে জানেন, যে আমি কিন্তু খুবই পজিটিভ মাইন্ডে কাজটা করতে গেছি, যে একদম পারফরমেন্স করার জন্যই কিন্তু আমার অভিনয় ওই চলচ্চিত্র দুটোর সাথে যুক্ত হওয়া। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম ক্যাসিনো একরকম করে করলাম, ওনারা না আসলে প্রোটাগনিস্ট, ধরেন হিরো হিরোইন, এটার বাইরে ওনারা কোনো কিছু ভাবতেই পারে না, মানে ওনাদের মাথায় নেই। এবং কিভাবে সম্মান দিতে হবে একটা মানুষকে, নর্মালি একটা মানুষের সাথে মানুষের সাথে সম্মান দেওয়ারও বিষয় আছে, ওনারা এটা জানে না, মানে ওনাদের মধ্যে এই কার্টিসিটা ছিল না। আর সবচেয়ে বড় কথা, মানে দেখেন আমার যদি প্রফেশনের জায়গা, আমার জায়গা এখানে অনেক কিছু কাজ করার আছে। আমি মডেলিং দিয়ে আসছি, আমি ধারাবাহিক করতে পারি, আমি মানে অভিনয়ের তো এখন অনেক মাধ্যম আছে না। মানে এটা খুব ভালো হয়েছে যে আমি মাত্র 2টা ছবি করার পরেই জানতে পারছি যে মানে দিস ইজ নট মাই প্লেস, সো আমি আর এখানে আসবো না, এই জন্যই আর আমার আশা হয়নি। ইভেন আমি 2টা ছবিতে সাইন করে একটা ছবির মহরতের দিনও আমি আসলে আমার সাইনিং মানি আমি ফেরত পাঠাই। আমার যেটা অভিনয়ের জন্য দরকার সেটার জন্য আমি দীর্ঘ সময় নিতে রাজি আছি, বা আমি নিব না কেন, আমার প্রতি মুহূর্তেই শিখতে হবে। কিন্তু যেটা আমার জীবনে কোনো কাজে আসবে না, আমার মধ্যে হীনমন্যতা বোধ তৈরি করবে, আমাকে অ্যাজ এ হিউম্যান বিং এনরিচ করবে না, এনহ্যান্স করবে না, তো সেই জিনিস আমি শেখার জন্য বা এটার ফলাফল কি হবে তার জন্য আমি এত সময় কেন নেব? এই যে প্রিয়তমা হলো, রাজকুমার হলো, তুফান হলো, একটার পর একটাকে ছাপাই যে আর একটা হিট করছে, এবং এটা আমাদের চলচ্চিত্রের জন্য অসম্ভব ভালো। এবং আমি যদি সুপারস্টার আমাদের দেশে শাকিব খানের কথাই বলি, দেখেন ওনাকে কিন্তু আমি কোনোদিনও কোনো বিতর্কে দেখিনি, ওনাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু সরাসরি ওনার মুখ দিয়ে এজ এ ফলোয়ার হিসেবেও যদি বলেন, আমি কোনোদিনও কোনো বিতর্ক দেখিনি। তো সে ছবি করছে না, এখন সে তার 25 বছরের ক্যারিয়ারে যেখান থেকে তার শুরু হলো, সে শ সিনেমা উপহার দিলেন। এখন উনাদেরই লোকজন যারা তার সাথে একাধিক ছবির ডিরেক্টর ছিল, নাচের ডিরেক্টর ছিল, পেছনে কাজ করছে, তারা এখন এই লোকটাকে দোষারোপ করতেছে। এটা তো অস্বীকার করার মতন কিছু, হি ইজ আ গুড অ্যাক্টর, ইভেন ভেরি গুড অ্যাক্টর। সো তাকে অডিয়েন্স নানানভাবে দেখতে পাচ্ছে। আমি যদি বলি আমার এই বয়সে, আমি তো সাকিব খানের অনেক সিনেমা হলে গিয়ে দেখছি, কিন্তু তুফানের মতন তো কোনোটা আগেরটা লাগেনি, মানে কি বলে প্রিয়তমার মতো তো কোনোটা লাগেনি, রাজকুমার আমার দেখা হয়নি, খুবই সুন্দর লাগছে তাকে। তো তারাই যখন 20 বছর ধরে যার যে আর্টিস্টের উপর ডিপেন্ড করে একটা জায়গা টিকে আছে, সেই আর্টিস্টের এখন অন্য মানে অন্য জায়গায় কাজ করার ফলে যখন তার একটা এরকম আবার স্টারডমটা নতুনভাবে আরো একটা ওই স্টারডমকে ছাপায় যাচ্ছে, তখন যখন তাকে নিয়ে বদনাম করে, আমি তো ওখানে কিছুই না, ওনারা এটা বলতেই পারে। মানে কিছু জায়গায় আসলে কষ্টই লাগছে, এই লাল শাড়ি, ক্যাসিনো শুটিং করতে যাওয়ার থেকেও, বিশেষ করে রিলিজের পরে, তারপরে মনে হয়েছে যে এই কাজ তো আমার করে আমার জীবনে এক্সট্রা কোনো কিছু অ্যাড করবে না। তবে সামনে সুযোগ পেলে আমি অবশ্যই কাজ করব, কেনই আমি কাজ করব না, এবং আমি করতে চাই নিশ্চয়ই, আমি এটা বিশ্বাস করি। অফারও নিশ্চয়ই আসবে, আমারও আরও পরিপক্ক হবার বিষয় আছে, সব কিছু মিলায়। সো এটা হচ্ছে কি আপনার ট্যালেন্ট, আপনার ধৈর্য, আপনার ইচ্ছা, সমস্ত কিছুর কম্বিনেশনে কিন্তু আসলে একটা আর্টিস্ট তৈরি হয়। তো আমাদের দেশে হয়তো বা সময় একটু বেশি লেগে যায়, বা হয়তো বা লাগে না, বা হয়তো ওই রাইট টাইমটা আমার জন্য আসেনি। আমি তো জানতামও না যে আজকে আমি আপনার সাথে এখানে দাঁড়ায় কথা বলবো, এটা তো ইট ওয়াজ নট প্রি প্ল্যান যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব বা আমি একটা অভিনেত্রী হবার জন্য জীবনে লড়াই করব, তো এটা তো ছিলই না।
তো এটা যেহেতু হয়েছে, সামনে নিশ্চয়ই আরো অনেক কিছু হবে, হয়তো বা হবে না, এটা আসলে ডিপেন্ড করে যে আমি কতটুকু অ্যাক্টিভ আছি এটার উপর। আমার সালটা মনে নেই, শুধু আপনি ওটিটি হইচইয়ের একটা প্রজেক্টে কাজ করছিলেন। হ্যাঁ, হ্যাঁ, কৈচুর আমি একটা হ্যাঁ, প্রজেক্টে কাজ করেছি, বুকের মধ্যে আগুন। তাছাড়া আমি চরকিতেও একটা প্রোডাকশন করেছি। অনেকেই আমাকে মানে হয়তোবা আপনারও এই প্রশ্নটা যে অনেক দেখা যাচ্ছে না কেন, কিন্তু আমার দেখেন আসলে কোনো তাড়াহুড়া নাই। প্ল্যাটফর্ম নিয়ে আপনার আসলে কোনো নেই, মানে অভিনয়টাই। হ্যাঁ, না আমার প্ল্যাটফর্ম নিয়ে কোনো রকম মাথা ব্যথাও নাই। তারপরে হচ্ছে কেন হচ্ছে না, কেন দেরি হয়ে যাচ্ছে, এগুলা নিয়ে আসলে আমার কাছে কোনো কি জানেন, যখন আমি কেন নাই, যখন না শব্দটা থাকে তখন মানুষ কিন্তু আরো বেশি একটা ঘোরের মধ্যে ঢুকে যায়। আমার এখন কি প্রবলেম, আমার এটা দিয়ে এখন কি সলভ করতে হবে বা আমার এখন কি করা দরকার, এতটুকুই আমি স্ট্যান্ড বাই থাকতে চাই সবসময়, কারণ আমি খুবই শর্ট টাইমে বাঁচি। এবার আসি আরেকবার আজব কারখানায়। আমরা জানি হচ্ছে আজব কারখানায় অনেকগুলো গান আছে, অনেক এবং হচ্ছে যে সবচেয়ে দারুণ ব্যাপার, মানে হেলাল হাফিজের কয়েকটা কবিতা গান করা হয়েছে। কোনো গান আপনার ইয়ে আছে? হ্যাঁ, আর সবচেয়ে বড় যেটা আমার জন্য খুবই আনন্দের বিষয় আজব কারখানা নিয়ে, দুইটা বিষয়। একটা হচ্ছে আমি হেলাল হাফিজের যে আমি অনেক কবিতা পড়েছি তা না, কিন্তু যেটা আছে যে কষ্ট নেবে কষ্ট, লাল রঙের কষ্ট, লাল কষ্ট নীল কষ্ট, এটা আমার খুবই অনেক বছরের একটা ফেভারিট লাইনের মধ্যে ছিল। তো তার কবিতাটা গান হয়ে এসেছে, এটা একটা অনেক বড় বিষয়, যেটা আমরা আবার নতুন করে, কারণ পাশের দেশগুলোর দিকে তাকালে বা সারা বিশ্বব্যাপী আমরা দেখি অনেক কিছু রিমিক হয়ে অনেক নতুনভাবে নতুন জেনারেশনের কাছে প্রেজেন্ট হয়। তো এটা আমাদের দেশের অডিয়েন্সের জন্য একটা ভালো বিষয় যে আমাদের একদমই মৌলিক মানুষের মৌলিক এত জনপ্রিয় কবির গান হিসেবে ওটাকে পোট্রে করা হয়েছে এটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওখানে আমার নাম দোয়েল, তো এই জিনিসটা আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা। যে আপনার আসল নাম এবং পর্দার নাম পর্দার নাম একই। একই, এই জন্য শবনম আমার পাপার প্রতি, কারণ এটা আমার ইচ্ছা ছিল যে কখনো এই নিজের নামে, যখন আমি প্রথম অভিনয় করতাম ভাবতাম নিজের নামেও কি চরিত্রের নাম হয়, তো যখন আমি প্রথম শুনছি এটা আমার জন্য একটা আনন্দের বিষয়। আর এত বড় বড় মানুষের ইয়ে করা, তারপরে এত এত রিমোট লোকেশনে গিয়ে শুটিং করা, রিয়েল লোকেশনে রিয়েল শিল্পীদের সাথে, এটা তো একটা মানে অসম্ভব ভালো লাগা এবং একটা অসাধারণ অনুভূতি। আর আমাদের সিনেমা ব্যাপী তো গান, মানে 12 তারিখে তো রিলিজ, মানে আপনাদের দর্শক আর কি, এবং বাংলা সিনেমার দর্শক, তাদেরকে তো মুভি দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাবেন। আর আপনার কণ্ঠে এই মুভির একটা গান শুনতে চাই, এবং হেলাল হাফিজের কবিতা থেকে গান হয়েছে এমন একটা গানের কয়েকটা লাইন। গান আমি সাহসই করব না, কারণ আমরা ইতিমধ্যে জানি যে পরমদা বারে বারে বলেছে যে যুক্ত হওয়ার পিছনে একটা গান শুনান, মানে তারটা না হলে একটা গান শোনাবেন। এক হচ্ছে যদি আমি তাহলে আগে অডিয়েন্সদেরকে উইশ করে আসেন, অডিয়েন্সদেরকে বলতে চাই যে 12 তারিখে আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে, শবনম ফেরদৌসী পরিচালিত, এবং আমাদের সবার পছন্দ। এবং অনেক সময় যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও বলতে চাই, তাহলে হচ্ছে বলতে পারি যে আমাদের ক্র্যাশ, চাইল্ডহুড ক্র্যাশ পরমব্রত চট্টোপাধ্যায় আছেন এই ছবিতে, এবং আমার একটু করে তার সাথে অভিনয় করার সৌভাগ্য হয়েছে। তো আপনারা আপনাদের সময় সুযোগ করে আপনারা দেখতে চলে আসুন আমাদের সিনেমাটা, আমার কাছে মনে হয় ভালো লাগবে। আর যে গানটা শোনাবেন, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে।